তোমাদের বেশিরভাগ স্কুলেই কিন্তু প্রথম অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় অবধি, ইতিহাসের তৃতীয় অধ্যায় অবধি পরীক্ষা হবে। এবার বিভিন্ন স্কুলে চতুর্থ অধ্যায় অবধি যেতে পারে। আজকে তোমাদের ফুল সাজেশনটা ক্লিয়ার করে দিচ্ছি এবং কিভাবে এগুলোকে তৈরি করবে সেটাও বলে দেবো। কোনো চিন্তা করার বিষয় নেই, শুধু সাজেশনই বলবো না, সাজেশনটা কীভাবে কাজে লাগাবে সেটাও বলে দেবো। তো ভালোভাবে সাজেশনটা একটু দেখো এবং যারা চ্যানেলে নতুন আছো, এরকম ভিডিও আরও পেতে চাইছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা আমার চ্যানেলে রয়েছে অবশ্যই, যারা এখন এই ভিডিওটা দেখছো, একটা লাইক একটা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগছে এবং পরবর্তী ভিডিও কোন টপিকের ওপর চাইছো। আর যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলো না। তো চলো আজকের মূল পর্বে যাওয়া যাক। অর্থাৎ এই যে সাজেশনটা আমার হাতে দেখতে পাচ্ছ, এটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই এবং শেষে, ভিডিওর শেষে তোমাদের বলে দেবো এই অধ্যায়গুলো থেকে কেমনভাবে প্রশ্নগুলো করবে, তাহলে একেবারে ফুল ক্লিয়ার হয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই সাজেশন। দেখো, প্রথমে তোমাদের প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নটা রেখেছি সেই প্রশ্নটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, নারী ইতিহাসের ওপর টিকা লেখো। প্রথম অধ্যায় থেকে নারী ইতিহাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই বছরের জন্য। 2 নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাস রচনায় সরকারি নথিপত্রের গুরুত্ব ও সীমাবদ্ধতা ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে 70 বৎসর গুরুত্বপূর্ণ আছে। দেখো, বিভিন্ন স্কুলের প্রশ্ন ট্রেন্ড যদি দেখা যায় তাহলে কিন্তু এই যে জীবনী, তারপর বিভিন্ন নথিপত্র, এই সমস্ত বিষয়ে কিন্তু প্রশ্ন আসছে। তো এই প্রশ্নগুলো কিন্তু করতে একেবারেই ভুলবে না। বেশি প্রশ্ন নেই, মাত্র 5টা প্রশ্ন রয়েছে। তারপর সে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে জীবনের ঝরাপাতা কতটা গুরুত্বপূর্ণ সেটা আলোচনা করো। 5 নম্বর এবং লাস্ট প্রশ্ন 4 নম্বরের, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শন বা সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব ব্যাখ্যা করো। এবার চলে এসো দ্বিতীয় অধ্যায়। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, সব থেকে মজার বিষয় এবং সব থেকে স্বস্তির বিষয় হচ্ছে 8 নম্বরে কোনো প্রশ্ন নেই, ঠিক আছে? তো চলো দ্বিতীয় অধ্যায়ের 4 নম্বরের প্রশ্ন, প্রথম, হুতম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলা সমাজ চিত্র ব্যাখ্যা করো। 2 নম্বর টিকা, উডের ডিসপ্যাচ বা উডের নির্দেশনামা। 3 নম্বর প্রশ্ন, ডেভিড হেয়ার স্মরণীয় কেন? 4 নম্বর প্রশ্ন, এ দেশে চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, মেকলে মিনিট এর গুরুত্ব আলোচনা করো, বা এটা টিকা হিসেবেও আসতে পারে। তারপর 8 নম্বরের এবার প্রশ্নগুলো দেখে নাও। 8 নম্বরের প্রথম প্রশ্ন, দুটো মাত্র প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, শিক্ষাবিদ্যার প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? 2 নম্বর প্রশ্ন, সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। আর আরেকটা প্রশ্ন তোমরা দেখে রাখতেই করো, শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। ব্যাস, এই 3টে থেকে 2টো প্রশ্ন তোমরা করলে আশা করছি এখান থেকে পেয়ে যেতে পারো। এবার শেষে যে মাস্টার স্ট্রোকটা তোমাদের দেওয়ার জন্য বসে রয়েছি বা অপেক্ষায় আছি, সেটা তোমাদের একটু বলে দিই। তৃতীয় অধ্যায় চলো, ঠিক আছে? তৃতীয় অধ্যায় রয়েছে প্রথম 4 নম্বরের প্রশ্ন, কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেছিল? 2 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। বা আরেকটা প্রশ্ন করে রাখতে পারো 4 নম্বর হিসেবে, নীল বিদ্রোহে বাঙালি বুদ্ধিজীবী সমাজ কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 3 নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলনের সূচনা কোথায় হয়েছিল? এর 2 জন নেতার নাম লেখো। আর 4 নম্বর প্রশ্ন, মুন্ডা বিদ্রোহ। দেখো, এখানে একটা কথা বলে রাখি, সাঁওতাল বিদ্রোহ পড়ে রাখলে মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ, এগুলো ম্যাক্সিমামটাই হয়ে যায়। তোমাদের পুরোটা ক্লিয়ার করেছে তৃতীয় অধ্যায়, কতটা সহজভাবে প্রশ্ন লিখবে, কেমনভাবে বুঝবে, সমস্তটাই করিয়ে দিয়েছি। আশা করছি এরপরে আর কোনো অসুবিধা হবে না। তো তারপরে 8 নম্বরের প্রশ্ন রেখেছি, দেখো, সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব, আর নীল বিদ্রোহ কেন ঘটেছিল এর বৈশিষ্ট্য। ঠিক আছে, এই গেল তোমাদের ফুল সাজেশন। এবার তোমাদের যে কথাটা আমি বলেছিলাম, বা তোমাদের যে কথাটা আমি কোন অধ্যায় থেকে প্রশ্ন করবে, এটা আমি যেটা বলেছিলাম, তোমরা তৃতীয় অধ্যায় থেকে 8 নম্বরের একটা প্রশ্ন করবে। আমি বলে রাখি, এখানে 2টো প্রশ্ন তোমাদেরকে দেওয়া থাকবে। 8 নম্বরের 2টো প্রশ্ন অপশন হিসাবে, যে কোনো একটা করতে হবে। প্রথম অধ্যায় থেকে প্রশ্ন তো আসবেই না, ঠিক আছে? প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আসবেই না, প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আসে না। 8 নম্বরের দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসবে। তোমরা তৃতীয় অধ্যায়ে অ্যাটেন্ড করবেই, কারণ তৃতীয় অধ্যায়ের প্রশ্ন সহজ হবে, আর তৃতীয় অধ্যায় তোমরা লিখতেও সহজভাবেই পারবে। একটু প্রশ্নগুলো দেখে যাও, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। এটুকু আমার সাজেশন থাকবে। এই প্রশ্নগুলো ছাড়াও তোমরা যেটা করবে সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রশ্ন অ্যাটেন্ড করার চেষ্টা করবে, যদি দেয়।
তৃতীয় অধ্যায়টা ভালোভাবে পড়ে যাও। তৃতীয় অধ্যায় খুব সোজা আছে, আর তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন এলে লিখতেও পারবে যদি আমার সেই লাইভ ক্লাসটা দেখে থাকো, এবং যেমনভাবে আমি বলে গেছি তৃতীয় অধ্যায়ের উপর সেরকমভাবে যদি করতে পারো তাহলে অবশ্যই, আর যদি বুঝে থাকো, কনসেপ্ট একবার ক্লিয়ার করে থাকো, তাহলে তৃতীয় অধ্যায় থেকে যা প্রশ্ন আসবে তোমার আর চিন্তা করার কোনো দরকার নেই, আরামসে পেরে যাবে। ঠিক আছে, তো এই সাজেশনটা একটু ভালো করে দেখো, আশা করছি এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। যদি কমন না পাও তাহলে যে ট্রিক্স বা আমি যেমনভাবে বিভিন্ন ভিডিওতে বলে এসেছি কীভাবে অ্যাটেন্ড করবে সেরকমভাবে করবে। দেখো, এবার যদি প্রশ্ন কমন না এলো, তৃতীয় অধ্যায় থেকে কোনো প্রশ্ন লিখতে না পারলে, তাহলে এরকম বললে কিন্তু হবে না যে দাদা সাজেশন কোনো কমন পড়েনি, এরকম না। তোমাকে পুরোটা ক্লিয়ার করে দিয়েছি, এবার তোমার দায়িত্ব তুমি কেমনভাবে লিখবে। ঠিক আছে, তো একটু ভালো করে পড়ো। তৃতীয় অধ্যায় থেকে 100% অ্যান্ড 10% বা যাই ধরতে পারো, 100-200% যাই কমন আসবেই, আর তোমরা লিখে আসতে পারবে। আর যদি আনকমন পড়ে সেটাও লিখে আসতে পারবে, 110% গ্যারেন্টি দিয়ে বললাম। তো এই সাজেশনটা একটু ভালো করে দেখো। এর পরবর্তীতেও যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, তোমাদের স্যার ম্যাডামরা যা যা করে দিয়েছেন ওইগুলো একটু ভালো করে পড়ো, ওখান থেকেই দেখবে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানিও, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এরপরে আরও পরবর্তী ভিডিও আসবে। এই তো মাত্র গেল তোমাদের ফার্স্ট সেমেটিভ, এখন সেকেন্ড সেমেটিভ রয়েছে, টেস্ট রয়েছে, তারপরে আসল মূল উদ্দেশ্য লক্ষ্য ফাইনাল, সেটার জন্য সবাইকেই তৈরি হতে হবে। তো চলো, বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দিও, সবারই রেজাল্ট ভালো হবে।